নির্বিচার হত্যাকাণ্ডে বদলে গেছে প্রেক্ষাপট। নিরঙ্কুশ ক্ষমতার দাপটে অন্ধ হয়ে নতুন বাস্তবতাকে মেনে নিতে চাচ্ছে না সরকার। প্রধানমন্ত্রী এবং বেশ কয়েকজন মন্ত্রী বারবার বলেছেন, কোটা সংস্কারের সব দাবি মেনে নেওয়া সত্ত্বেও কেন শিক্ষার্থীদের বিক্ষোভ এখনও চলছে। বারবার এমন প্রশ্ন প্রমাণ করছে যে সরকার ও আওয়ামী লীগের নেতারা এতটাই জনবিচ্ছিন্ন যে সত্যটা জেনেও তারা এর গুরুত্ব অনুধাবন করতে পারছেন না। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের বিবেচনাহীন গুলিতে 2 শতাধিক নিহত এবং হাজারো মানুষ আহত হওয়ার ঘটনা যে সামগ্রিক পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছে সেটা তারা অস্বীকার করছেন কিংবা ভুলে যেতে চাইছেন। এই ঘটনায় 150 জন নিহত হওয়ার বিষয়টি সরকারই স্বীকার করেছে। সাম্প্রতিক সহিংসতায় চোখে আঘাত পেয়ে ঢাকার একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 400 জন, যাদের মধ্যে 300 জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং 250 জনকে চোখের অস্ত্রোপচার করতে হয়েছে। তাদের বেশিরভাগই এক বা উভয় চোখে ছররা গুলির আঘাত পেয়েছেন। এ থেকে ধারণা করা যায় এরকম আহতের মোট সংখ্যা কত হতে পারে। গুলির আঘাতে কতজন মানুষ একটি বা উভয় হাত পা হারাবেন সেই সংখ্যা আমাদের জানা নেই। কতজনের অস্ত্রোপচার করাতে হবে তাও আমরা জানি না। আহতদের মধ্যে কতজন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সেই হিসাবও নেই। এইসব ঘটনা এমনই নির্বিচার সহিংসতার প্রতিচ্ছবি, যেগুলোকে বিশ্বব্যাপী বিক্ষোভ দমনে পুলিশের প্রচলিত পদক্ষেপের সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না। এসব ঘটনা দেখামাত্র গুলি করার চিন্তার প্রতিফলন, যেই ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। আজকের আলোচ্য বিষয় ন্যায় বিচার চাওয়া। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের হত্যা, জনমানুষের বিরুদ্ধে পুলিশ এবং বিজেপিকে ঘাতকের ভূমিকায় নিয়োজিত করা, অসংখ্য মানুষকে গ্রেপ্তার, ব্লক রেইড, বাড়িতে বাড়িতে তল্লাশি, মিথ্যা মামলা এবং বিক্ষোভকারীদের ঢালাওভাবে নাশকতা সৃষ্টিকারী ও রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে অপমান করার বিপরীতে ন্যায় বিচার, যে বিষয়টি সার্বিকভাবে শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করে তুলেছে এবং জনমনে ক্রোধ তৈরি করেছে, তা হলো এক ভীতিকর পরিবেশ যার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থী, তরুণ তরুণী ও রাজনীতি সংশ্লিষ্ট মানুষ। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো নিঃসন্দেহে কোনো নাগরিক আন্দোলনের বিপরীতে সরকারের সবচেয়ে সহিংস প্রতিক্রিয়া। পুরো উপমহাদেশেও এমন নজির আছে কিনা সেটাও দেখার বিষয়। কিভাবে একটি বেসামরিক সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের দেশের মানুষের উপর এমন নির্মম হামলা চালাতে দিয়েছে তা চিন্তা করে আমরা শিউরে উঠি। এই হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ বেশ কয়েকদিন ধরে এটি চলেছে। প্রথম, দ্বিতীয় এমনকি তৃতীয় দিনের মতো এমন ঘটনার শেষেও কি কোনো উপলব্ধি, চিন্তাধারার পরিবর্তন বা ঘটনা প্রবাহ বিশ্লেষণের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কেউ কি ভাবেনি যে নিজ দেশের মানুষের উপর এই নির্মম ও ধারাবাহিক হত্যাকাণ্ডের অবসান হওয়া উচিত? যে দলটি আমাদের স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, কি কারণে আজ তারা এই পর্যায়ে এসে পৌঁছালো? কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা, লোভ, বিপুল সম্পদ গড়ার প্রবণতা, ক্ষমতার অপব্যবহার এবং নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবার মনোভাবই এর জন্য দায়ী। এত মৃত্যুর মধ্যে সম্ভবত সবচেয়ে হৃদয় বিদারক নারায়ণগঞ্জের নয়মাটি এলাকার 6 বছর বয়সী শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনা। 19 জুলাই বিকেলে 4 তলার বাড়ির ছাদে খেলছিল সে। ওই সময় তাদের বাড়ির কাছে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে শুরু করে। তখন তার বাবা দীপক কুমার গোপ দৌড়ে ছাদে যান রিয়াকে আনতে। তিনি যখন মেয়েকে কোলে নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরছিলেন, তখনই একটি গুলি এসে শিশুটির মাথায় লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 25 জুলাই মৃত্যু হয় রিয়ার। কিভাবে 4 তলার ভবনের ছাদে থাকা কারো গায়ে গুলি লাগে, যদি না পুলিশ সেই ছাদ লক্ষ্য করে গুলি না ছুড়ে থাকে? রিয়া কি কারোর জন্য হুমকি ছিল? হয়তো এটাকে দুর্ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হবে, কিন্তু 4 তলার ভবনের ছাদে বাবার কোলে থাকা এক শিশুর মৃত্যুর ক্ষেত্রে কি এই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে? এবার বিক্ষোভ দমনের ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নতুন কৌশল দেখেছি। সেটা হলো হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছড়া। সাধারণ মানুষ, সাংবাদিক, বিশেষ করে আলোকচিত্রীরা যে উদ্বেগজনক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন তা হলো হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। 18 এবং 19 জুলাই সকালে মেয়র, হানিফ ফ্লাইওভার, শনি রাখলা, কাজলা এবং সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার মহড়া দিচ্ছিল। মহড়া চলাকালীন মাঝে মধ্যে সেগুলো নিচে নেমে আসে এবং সেখান থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই হেলিকপ্টারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর লোগো স্পষ্টভাবে দেখা গেছে। নারায়ণগঞ্জের সুমাইয়া আক্তারের ঘটনাটি এই তথ্যকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। 2 মাস বয়সী শিশুর মা ছিলেন সুমাইয়া। হেলিকপ্টারের শব্দ শুনে এবং বাইরের সংঘর্ষ আঁচ করতে পেরে কি হচ্ছে তা দেখতে তিনি তার মায়ের পেছন 6 তলা অ্যাপার্টমেন্টের বারান্দায় যান। সেই সময় তিনি গুলিবিদ্ধ হন এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 6 তলার ফ্ল্যাটে ওই গুলিটি কোত্থেকে এসেছে? এ থেকে সহজেই অনুমান করা যায় যে হেলিকপ্টার থেকেই গুলিটি ছড়া হয়েছে এবং তার পরিবারের সদস্যরাও এমনটি জানিয়েছেন।
হেলিকপ্টার থেকে গুলি চালাতে দেখার যে দাবি আর অনেকেই করেছেন, এই ঘটনা তা আরও গ্রহণযোগ্যতা পায়। কিভাবে বিক্ষোভকারীদের উপর নিজ দেশের সরকার হেলিকপ্টার থেকে গুলি চালাতে পারে? যখন কোনো শত্রু এলাকা বা সশস্ত্র সন্ত্রাসীদের দখলে থাকা কোনো জায়গায় অভিযান চালানো হয়, শুধু তখনই হেলিকপ্টার থেকে গুলি চালানোর নজির রয়েছে। কিভাবে আমাদের বিজিবি, র্যাব বা পুলিশ নিজেদের মানুষের উপর এভাবে গুলি চালাতে পারল? আমরা এভাবে হেলিকপ্টার ব্যবহার করে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ঘটনার বস্তুনিষ্ঠ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাই। একদিকে যেমন সব মৃত্যুর ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত অব্যাহত থাকা উচিত, অন্যদিকে নির্দিষ্ট এই ঘটনার ক্ষেত্রেও আলাদা এবং দ্রুত তদন্ত বিচার হওয়া উচিত, যাতে সত্য উন্মোচিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কেন এতগুলো মানুষ মারা গেল সেটারও তদন্ত করতে হবে। গুলি চালানোর আগে কে কিভাবে হুমকির বিষয়টি যাচাই করেছিল, কোন পর্যায়ে এসে তাদেরকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অনুমতি দেওয়া হলো এবং কে এমন নির্বিচার গুলি চালানোর নির্দেশ দিল। গুলি করতে ব্যবহৃত রাইফেলগুলো ছিল অত্যাধুনিক, বিজিবির ব্যবহৃত অস্ত্রগুলো ছিল তাদের সীমান্ত রক্ষার জন্য। কিভাবে সেই একই অস্ত্র দিয়ে তারা শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের অনুমোদন পেল? বিক্ষোভকারীদের দমনে মাত্রাতিরিক্ত বল এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে কিনা সেটাও তদন্তের বিষয়, কারণ এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাউকেই অস্ত্র হাতে দেখা যায়নি। তাদের হাতে ছিল লাঠি এবং রড। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকার এবং ক্ষমতাসীন দল এখনও তাদের নিজস্ব বুদবুদের মাঝেই বসবাস করছে এবং শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মৃত্যুতে জনমনে যে গভীর বেদনার ক্ষত সৃষ্টি হয়েছে সে বিষয়টিকে তারা এখনও হালকাভাবেই নিচ্ছে। আমরা ধারণা করছি ন্যায় বিচার নিশ্চিতের আগ পর্যন্ত ক্যাম্পাস এবং সড়কে শান্তি ফিরে আসবে না। পরিস্থিতি শান্ত করতে বল প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এতে সাময়িক ফল পাওয়া যাবে। অনিশ্চয়তায় ঘেরা এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে ততই ক্ষতিগ্রস্ত হতে থাকবে দেশের অর্থনীতি, কমতে থাকবে আন্তর্জাতিক মহলে আমাদের গ্রহণযোগ্যতা। যারা সাধারণ ক্ষমতা প্রয়োগে কার্য সাধন করে থাকে এর সীমাবদ্ধতা সম্পর্কে তারা ভাবে না। আমরা আনসার পুলিশ, র্যাব, বিজিবি এমনকি সেনাবাহিনীও মোতায়েন করে দেখেছি। কারফিউ জারি করার মতো চূড়ান্ত পদক্ষেপে নেওয়া হলো, তাতে ফলাফল কি হয়েছে? হ্যাঁ, সহিংসতা, মৃত্যু, গ্রেপ্তার এবং হয়রানি আরও বাড়তে পারে, কিন্তু দিন শেষে জনমনে আরও ক্ষোভ, ঘৃণা এবং হতাশার সৃষ্টি হলো। বল প্রয়োগে সাময়িক স্বস্তি আসতে পারে, স্থায়ী বা টেকসই স্বস্তি আসবে না। এতে প্রকৃত যে সমস্যা, ক্ষমতায় থেকে দুর্নীতি বা সীমাহীন ক্ষমতার মাধ্যমে সীমাহীন দুর্নীতি, তার কোনো সমাধান হবে না। প্রকৃত সত্যের বিপরীতে সরকার যেন কোনো সুবিধাজনক বর্ণনা আঁকড়ে ধরে না থাকে। আমরা সেই আহ্বান জানাই। বিক্ষোভকারীদের দমনে যে ধরনের সহিংসতার আশ্রয় নেওয়া হয়েছে, যেভাবে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত আহত হয়েছেন, তারা যথাযথ তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানাই। আমরা আরও আহ্বান জানাই তারা যেন আরও বেশি বোকা না বনেন, কারণ আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন সব তথ্যই মানুষের হাতে আছে। হ্যাঁ, ডিজিটাল মাধ্যমে অনেক মিথ্যা সংবাদ এবং ভিডিও থাকতে পারে, কিন্তু অনেক গ্রহণযোগ্য ভিডিও এবং সংবাদও আছে। সরকারের উচিত বাস্তব পরিস্থিতিকে পাশ কাটানোর চেষ্টা না করা, কারণ এতে শুধু তাদের বিপদই বাড়বে। কথাগুলো নেওয়া হয়েছে ডেইলি স্টার থেকে, লিখেছেন মাহফুজ আনাম, সম্পাদক এবং প্রকাশক, ডেইলি স্টার।